আমেরিকা তাদের তৃতীয় যুদ্ধ জাহাজ অর্থাৎ ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করে দিয়েছে। আর এটা অত্যন্ত স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে যে ইরান যুদ্ধ, যেটা এতদিন স্থগিত ছিল, তা আবার এই মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। যুদ্ধ এবার বেঁধে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এখন আর কোনো কথাবার্তাই এগোচ্ছে না। হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি একদম থমকে গেছে, কোনো আলোচনাই আর ফলপ্রসূ হচ্ছে না। দু দফায় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু দুটোই পুরোপুরি ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে দেখে মনে হচ্ছে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যাবে। আপনারা যদি সবার বিবৃতিগুলো একটু খেয়াল করেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য দেখুন, আবার অন্যদিকে আইআরজিসির বিবৃতি দেখুন, পুরো ব্যাপারটা একসঙ্গে মেলালে পরিষ্কার বুঝতে পারবেন যে এরা একটা অনেক বড় যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আর আমেরিকা শুধু অপেক্ষা করছে কখন তাদের সমস্ত সৈনিক ঠিকঠাকভাবে জড়ো হয়ে যায়, তারপর একেবারে শেষ আঘাতটা এনে ইরানকে পুরোপুরি শেষ করে দেওয়া হবে। ঠিক এই লেভেলের একটা ভয়ঙ্কর পরিকল্পনা সেখানে চলছে বলে মনে হচ্ছে। ফলে এখন দুশ্চিন্তা অনেকটাই বেড়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর যা বিবৃতি এসেছে তাতে বোঝা যাচ্ছে পশ্চিম এশিয়ার এই নতুন পরিস্থিতি নিয়ে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। এর পাশাপাশি ইসরায়েলের যে বিবৃতি এসেছে তা এই দুশ্চিন্তাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে আমেরিকা আর ইরানের মধ্যে ঠিক কী চলছে দেখুন। প্রথম দফার আলোচনা পুরোপুরি ব্যর্থ, আর দ্বিতীয় দফার আলোচনায় তো ইরান অংশগ্রহণই করেনি। এর মধ্যে একটা পরিষ্কার অনীহা দেখতে পাওয়া গেছে। আসলে আইআরজিসির কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এদের সাথে কথা বলাটাই বেকার, এরা শুধু সময় নষ্ট করছে। এরা ইচ্ছে করে এমন সব শর্ত রাখছে যাতে নিজেদের জয়ী দেখাতে পারে। আর এরা খুব ভালো করেই জানে যে ইরান কিছুতেই এই সব শর্ত মেনে নেবে না, তাই এরা কেবল সময় কাটিয়ে শেষমেশ যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। তাছাড়া আমেরিকা এমন একটা দেশ যাদের উপর একেবারেই ভরসা করা যায় না। আর ঠিক এই কারণেই আইআরজিসির তরফ থেকে প্রবল আপত্তি দেখা গেছে যে না ভাই, এদের সাথে কোনো কথা বলার দরকার নেই, কথা বলার কোনো মানেই হয় না। আর সেই কারণেই এখন ইরানের বিদেশ মন্ত্রীও হাত তুলে নিয়েছেন। ইরানের পার্লামেন্টের সেক্রেটারি, যিনি শান্তি বজায় রাখার জন্য ভীষণভাবে জোর দিচ্ছিলেন, তিনিও হার মেনে হাত তুলে নিয়েছেন। তিনিও বুঝে গেছেন যে আমেরিকার সাথে কোনোভাবেই আর আলোচনা করা সম্ভব নয়, কারণ ওদের শর্তগুলোই থাকে ওই রকম। দুজনেরই বিবৃতি চলে এসেছে। সুতরাং ইরান এবং আমেরিকার মধ্যে এখন একটা বিষয় একেবারে জলের মতো পরিষ্কার, যে এরা আবারও যুদ্ধ করবে। আপনারা যদি দুদিকের বিবৃতি দেখেন, মাসুদ পেজিশিয়ানের বিবৃতি তুলে দেখুন কিংবা ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি দেখুন, স্পষ্ট বুঝতে পারবেন যে এরা এখন কেবল মুখের কথায় শান্তির বুলি আওড়াচ্ছে। এরা শুধু নিজেদের দেশের মানুষকে দেখাচ্ছে যে দেখো, আমরা তো শান্তির কথাই বলছি, কিন্তু আড়ালে দুই তরফেই এই যুদ্ধ কিভাবে পুনরায় শুরু করা যায় তার জোর কদমে প্রস্তুতি চলছে। ট্রাম্প বলে দিয়েছেন যে তিনি ইরানের সাথে তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে যেতে চান না। তার মানে পরিষ্কার, তিনি সময় নেওয়ার চেষ্টা করছেন। তাহলে এখন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন। পাকিস্তানে যে আলোচনা হচ্ছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কূটনীতির আর কোনো রাস্তাই খোলা নেই। মাঝখানে যারা মধ্যস্থতাকারী হিসাবে ছিল তারাও সবাই হাত তুলে নিয়েছে মোটামুটি। তাই এই দুই দেশের মধ্যে এখন কূটনৈতিক সমাধানের আর কোনো সম্ভাবনাই চোখে পড়ছে না। আর এখন পুরো খেলার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে একটা নতুন সংঘাত আপনারা দেখতে পাচ্ছেন। আমেরিকা এবং ইরান উভয় পক্ষেরই এখন পুরো ফোকাস ওই হরমুজ প্রণালীর দিকে। গত এক সপ্তাহ আমেরিকার ইরানের সংঘাতের সমস্ত খবর যদি আপনারা ঘেঁটে দেখেন, একটা বিষয় আপনারা কমন পাবেন, সেটা হলো ফাইট ফর স্টেট অফ হরমুজ। হরমুজ প্রণালী কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে লড়াই অলরেডি শুরু হয়ে গেছে, আর বারবার এই প্রসঙ্গটাই উঠে আসছে। আমেরিকা বলছে যে তারা নাকি সেখানে অবরোধ করে দিয়েছে,
এদিকে ইরান বলছে কোনো অবরোধই হয়নি, আমাদের 34টা তেলের ট্যাঙ্কার সেখান দিয়ে পার হয়েছে, যার মধ্যে 19টা সরাসরি ইরানের সাথে যুক্ত ছিল। আমেরিকা তো সেগুলোকে আটকাতেই পারেনি। আর এরপরই আমরা দেখলাম কিভাবে আমেরিকা তাদের নেভি সেক্রেটারিকে বরখাস্ত করে দিল। যদিও এর পিছনে তার কিছু ব্যক্তিগত কারণও ছিল, কিন্তু তাকে চাকরি থেকে তাড়ানোর সবচেয়ে বড় কারণ ছিল এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রক্ষা না করতে পারা। এখন হরমুজ প্রণালী নিয়ে এক নতুন যুদ্ধের আবহ তৈরি হতে চলেছে, কারণ সেখানে আমেরিকা তাদের তৃতীয় যুদ্ধ জাহাজ অর্থাৎ ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে মোতায়েন করে দিয়েছে। এই এইচ.ডব্লিউ. বুশ এতদিন ভারত মহাসাগরে অবস্থান করছিল, সেখান থেকে এখন এটা ক্রমাগত পশ্চিম এশিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে এবার পশ্চিম এশিয়ায় স্থাপন করবে। আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যেই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুদ রয়েছে। একটা হলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাতে ওই কিছুদিন আগে সামান্য ক্ষতিও হয়েছিল, এবং অন্যটা হলো ইউএসএস জর্জ আর ফোর্ড। এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আগে থেকেই কিন্তু ওখানে রয়েছে, আর এবার এই তৃতীয় এয়ারক্রাফটটাও সেখানে পৌঁছে যাবে। এর মানে হলো ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটতে চলেছে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম এশিয়ায় আমেরিকার এত বড় সেনা সমাবেশ আর কখনো হয়নি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এর আগে যতই খারাপ হোক না কেন, আমেরিকার কখনো একসাথে তাদের 3টে এয়ারক্রাফট ক্যারিয়ারকে একটা মাত্র অঞ্চলে পাঠাবার কোনো দিনই দরকার পড়েনি, কারণ এটা করলে বিশ্বের অন্যান্য জায়গায় তাদের একটা সামরিক শূন্যতা তৈরি হয়। এই ব্যাপারটা বোঝা খুব জরুরি। কিন্তু এত সব সত্ত্বেও তারা 3টে এয়ারক্রাফট ক্যারিয়ারকে এই একটা অঞ্চলে নিয়ে আসছে। এর সোজা অর্থ হলো তারা ইরানকে একটা চরম এবং চূড়ান্ত আঘাত দিতে চলেছে। তাদের প্রস্তুতি দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি তারা দিয়েছিল, ঠিক সেই লেভেলের একটা ভয়ঙ্কর আক্রমণ তারা করতে চলেছে। আর এই পরিস্থিতিটা ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই 3টে দেশের জন্যই একেবারে মেক অর ব্রেক, হয় এপার নয় ওপার সিচুয়েশন হতে চলেছে। দেখুন, যদি এমন কিছু সত্যি ঘটে তাহলে ইসরায়েল এতে পুরোপুরি সামিল হবে, কারণ ইসরায়েল একদম রেডি হয়ে বসে আছে। তারা শুধু আমেরিকার সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে। এই কথা স্বয়ং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন। আর ইসরায়েলের একটা ব্যাপার মাথায় রাখবেন, ওদের প্রধানমন্ত্রীর চেয়ে ওদের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু অনেক বেশি আগ্রাসী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতিটা দেখুন, তিনি বলেছেন ইরানের সাথে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য আমরা 100% প্রস্তুত, অর্থাৎ তৈরি হয়েই বসে আছে, আর শুধু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। একবার সুযোগ পেলেই এরা ইরানকে পুরোপুরি শেষ করে দেবে, একেবারে ধরাশায়ী করে ছাড়বে। তিনি আরও বলেছেন ইরানকে প্রস্তর যুগে পাঠানোর জন্য তারা পুরোপুরি রেডি। তারা শুধু আমেরিকার সবুজ সংকেত চাইছে। রক্ষণাত্মক হোক বা আক্রমণাত্মক, যেভাবেই লড়তে হোক না কেন, তারা সব দিক থেকে প্রস্তুত। আমেরিকা সবুজ সংকেত দিলেই তারা ইরানের উপরে ঝাঁপিয়ে পড়বে। তবে এর মানে একদম পরিষ্কার। দেখুন, ইসরায়েলের কথায় কোনো রাগঢাক বা ঘোরপ্যাচ ব্যাপার নেই। যুদ্ধবিরতির সময়ও বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন যে এই সিজফায়ারের কোনো মানেই হয় না। আর তাদের প্রতিরক্ষা মন্ত্রী তো এখন সরাসরি বলছেন যে আমরা শুধু আমেরিকার সম্মতির অপেক্ষায় আছি, সিগন্যাল পেলেই ওদের ধ্বংস করে দেব। এর মানে কি জানেন? এর মানে হলো ভিতরে ভিতরে নিশ্চয়ই কিছু বড় খেলা চলছে, নইলে এত বড় একটা স্টেটমেন্ট তো তারা এমনি এমনি দেবে না। ভিতরে ভিতরে পুরো দমে আলোচনা চলছে যে কিভাবে এই যুদ্ধ আবার শুরু করা যায়, এবং এটাই যেন চূড়ান্ত আঘাত হয়। কারণ এই গোটা বিষয়টাতে এমনিতেই আমেরিকার প্রচুর বদনাম হয়েছে, তাই আমেরিকার কাছে এটা চূড়ান্ত সময় যখন তাদের বাস্তবে দেখাতে হবে যে হ্যাঁ ভাই, আমরা সত্যি সত্যি শক্তিশালী। কারণ এখন অনেক দেশ আমেরিকাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিয়েছে। ইরান তো আমেরিকাকে রীতিমতো উপহাস করেছে। আর এই কারণেই আমেরিকা তাদের 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার
আর নিজের সব শক্তি দিয়ে ইরানের উপরে আক্রমণ করতে চলেছে এখন। আর ইসরায়েল এতে পুরোপুরি আমেরিকার সাথে আছে। আর ইসরায়েলের জন্য এটাই হতে চলেছে শেষ সুযোগ, তাদের ওই গ্রেটার ইসরায়েল বানানোর যে স্বপ্ন সেটাকে সত্যি করার শেষ সুযোগ। এই কারণেই বলছি, কারণ আমেরিকার আগের প্রেসিডেন্টরা বেঞ্জামিন নেতানিয়াহুর এই প্ল্যান বাতিল করে দিয়েছিলেন, কেবল ট্রাম্পই এতে রাজি হয়েছে। তাই এখন নেতানিয়াহুকেও এটা করে দেখাতে হবে, কারণ তিনি যদি সফল না হন তবে সেটা সম্পূর্ণভাবে তার নিজের ব্যর্থতা বলে প্রমাণিত হবে। তাকে প্রমাণ করে দেখাতে হবে যে তিনি সত্যিই ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তাকে বোঝাতে হবে তিনি অন্য প্রেসিডেন্টদের যা বলেছিলেন একদম সঠিক ছিল আর তার পরিকল্পনা নির্ভুল ছিল। তাই এই যুদ্ধে নেতানিয়াহুর নিজের সম্মানও বাজি রাখা আছে। আর সেই জন্যই এই মুহূর্তে আমেরিকার থেকেও 100% বেশি প্রস্তুত হয়ে রয়েছে ইসরায়েল, কারণ এই সুযোগ তারা দ্বিতীয়বার পাবে না, তারা খুব ভালো করেই জানে। অন্যদিকে ইরানের কাছেও এটা তাদের শেষ সুযোগ, আর এই কারণেই বাঁচা মরার একটা চূড়ান্ত পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। ইরানও কিন্তু এর জন্য পুরোপুরি প্রস্তুত। ইরান বুঝে গেছে যে শান্তি আলোচনা বা কূটনীতি এসব দিয়ে কিছু হওয়ার নয়, ওসব এখন সাইডে রাখো আর সোজা চূড়ান্ত লড়াইয়ের কথায় আসো। ইরানের ভিতরের অবস্থা দেখলেও বুঝবেন এই মুহূর্তে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে। এটা স্পষ্ট যে তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি এখন সব সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি দায়িত্ব আইআরজিসির হাতে তুলে দিয়েছেন। এখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের যারা মাথা, যারা গুরুত্বপূর্ণ সেনা জেনারেল, তারাই এখন বেশিরভাগ সিদ্ধান্ত নিচ্ছেন। আর মনে রাখবেন, যখন কোনো দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেনা জেনারেলরা নিতে শুরু করেন তখন তাদের চিন্তাভাবনা অত্যন্ত আগ্রাসী হয়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আইআরজিসি দ্বিতীয় দফার বৈঠকেই বুঝিয়ে দিয়েছিল যে তারা আর শান্তি চুক্তির জন্য রাজি নয়, এখন তারা সরাসরি লড়তে প্রস্তুত। আর ঠিক এই কারণেই আইআরজিসির অবস্থানও বর্তমানে খুব খুব কঠোর। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে আইআরজিসির এই জেনারেলরা শুধু অপেক্ষা করে আছে যে আগে ওরা হামলা করুক, তারপর আমরা তার কড়া জবাব দেব। তাই খুব তাড়াতাড়ি উভয় পক্ষের তরফ থেকেই হরমুজ প্রণালীটিতে একটা ভয়ঙ্কর সংঘাত আমরা দেখতে পেতে পারি। আমেরিকা পশ্চিম এশিয়ায় তাদের সমস্ত শক্তি উজাড় করে দিয়েছে, ইসরায়েল পুরোপুরি তৈরি, আর তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আইআরজিসি অর্থাৎ ইরানও পুরোপুরি প্রস্তুত। সুতরাং যে কোনো মুহূর্তে এই যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে। পুরো ব্যাপারটা এখন যেন একটা সরু সুতোর উপরে ঝুলে রয়েছে। এর মাঝখানে যদি নাটকীয়ভাবে কোনো আলোচনা বা কূটনীতি সফল হয়ে যায়, যেটা আমি মন থেকে চাইছি যে হোক, তাহলে তো বাল্লে বাল্লে ভালো। তা না হলে বর্তমান পরিস্থিতি আর নেতাদের এই ধরনের কথাবার্তা শুনে একেবারেই মনে হচ্ছে না যে কোনো রকম চুক্তি বা সমঝোতা হতে পারে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে। আর সারা বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা, সে ট্রাম্প হন, বেঞ্জামিন নেতানিয়াহু হন, খামিনি হন বা আইআরজিসির জেনারেলরা হন, সবার অবস্থান এখন একেবারে স্পষ্ট। সবাই এই যুদ্ধের সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত, অর্থাৎ দ্বিতীয় দফার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, তাই দ্বিতীয় দফার যুদ্ধ এবার নিশ্চিত শুরু হতে চলেছে। আপনারা যে কোনো মুহূর্তে খুব বড় কোনো খবর শুনতে পারেন। আশা করছি আজকের এই পুরো বিষয়টি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তাহলে আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।